নমস্কার। আমাদের স্টুডেন্ট হেল্পার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার ভিডিও নিয়ে এসেছি দশম শ্রেণীর একটি কবিতা। কবিতার নাম আফ্রিকা। আফ্রিকা কবিতার কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কালজয়ী সৃষ্টি এই আফ্রিকা কবিতা। কবিতাটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট কাব্যগ্রন্থ থেকে। আমরা কবিতার প্রতিটি লাইন ধরে প্রতিটি শব্দের ব্যাখ্যাসহ কবিতার বিষয়বস্তু বুঝে নেওয়ার চেষ্টা করব। চলো তাহলে শুরু করছি আফ্রিকা কবিতা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে। আদিম যুগে মানে হলো আদিকালে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, অর্থাৎ আদিম যুগে সৃষ্টিকর্তা যখন নিজেই নিজের প্রতি অসন্তুষ্ট ছিলেন। অসন্তোষে মানে অসন্তুষ্ট ছিলেন। স্রষ্টা মানে হলো সৃষ্টিকর্তা, যিনি আমাদের এই পৃথিবী বা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। অর্থাৎ তিনি নতুন কিছু সৃষ্টি করছিলেন এবং সেটাকে বারবার বিধ্বস্ত করেছিলেন। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, অর্থাৎ তখন তিনি ছিলেন অধৈর্য। তিনি যেটাই সৃষ্টি করছিলেন সেটাই তার মনোমতো হচ্ছিল না। তাই তিনি নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন। তার সেই অধৈর্যে, অর্থাৎ সেই অধৈর্যের সময় ঘন ঘন মাথা নাড়ার দিনে, যখন তিনি কোনো কিছুই ঠিক করতে পারছিলেন না, অর্থাৎ তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না, রুদ্র সমুদ্রের বাহু, সেই সময় রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র মানে হচ্ছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে। উদ্ভ্রান্ত মানে হচ্ছে দিকভ্রান্ত বা এলোমেলো বা একটা দিশাহীন, অর্থাৎ দিশাহীন বা উদ্ভ্রান্ত বা উন্মত্ত বলতে পারি আমরা। সেই রকমই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, অর্থাৎ সৃষ্টিকর্তা নিজেই নিজের প্রতি, সেখানে মানে হলো ওই যে কৃপণ আলোর অন্তপুরে আফ্রিকার সৃষ্টি হলো বা জন্ম হলো। সেখানে নিভৃত অবকাশে মানে হচ্ছে নিভৃতে, অর্থাৎ নিরালায়, যেখানে কোনো হট্টগোল নেই, সেরকম একটা নিরালায় নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। সেখানে কি নিভৃত অবকাশে, অর্থাৎ অবকাশে মানে অবসরে, নিভৃত মানে নিরালা অবসরে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। আফ্রিকার মধ্যে যে দুর্গম অরণ্য ছিল, সেই দুর্গম অরণ্যের মধ্যেকার যে রহস্য, সেই রহস্যকে তুমি সংগ্রহ করেছিলে। কে সংগ্রহ করছিল? না, আফ্রিকা। নতুন সৃষ্টি ও আফ্রিকা সেখানকার দুর্গম ভূমির যে রহস্য, সেই রহস্যকে সংগ্রহ করছিল। চিনছিলে, অর্থাৎ চেনার চেষ্টা করছিলে জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত। জল, স্থল এবং আকাশে, এই তিনটে জায়গার মধ্যে যে নানা ধরনের দুর্বোধ সংকেত ছিল। দুর্বোধ মানে যা সহজে বোঝা যায় না, সেটাই হচ্ছে দুর্বোধ। সেই দুর্বোধ সংকেতকে চেনার চেষ্টা করছিলে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু। দৃষ্টি অতীত মানে দৃষ্টির অতিরিক্ত জাদু। প্রকৃতির একটা দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল। তাহলে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু কি করছিল? না, মন্ত্র জাগাচ্ছিল। কোথায়? তোমার চেতনাতীত মনে। আফ্রিকার চেতনাতীত মনে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল। বিদ্রুপ করছিলে ভীষণকে। বিদ্রুপ মানে হচ্ছে ঠাট্টা করা, শ্লেষ মিশ্রিত উপহাস বা ব্যঙ্গ করা বলতে পারি। অর্থাৎ ব্যঙ্গ করছিলে তুমি কাকে? না, ভীষণকে। বিরূপের ছদ্মবেশে, বিরূপ অর্থাৎ কুরূপে, মানে সেই বিরূপের ছদ্মবেশ ধরে তুমি
বিদ্রুপ করছিলে, কাকে বিদ্রুপ করছিলে? ভীষণকে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। নতুন জায়গার জন্য একটা যে ভয় বা শঙ্কা ছিল, সেই ভয় বা শঙ্কাকে চাইছিলে হার মানাতে। কিভাবে না, আপনাকে উগ্র করে, অর্থাৎ আফ্রিকা নিজেকে উগ্র করে শঙ্কাকে হার মানাতে চাইছিল বিভীষিকার প্রচণ্ড মহিমায়, তাণ্ডবের দুন্দুবি নিনাদে। আপনাকে উগ্র করে, অর্থাৎ নিজেকে উগ্র করে বিভীষিকার, বিভীষিকা মানে হচ্ছে ভীষণ, ভীষণ একটা একটা মানে ভয়ের বা একটা আতঙ্কের বিষয়, একটা ভয় বা একটা আতঙ্কের বিষয়, সেটাই হচ্ছে বিভীষিকার প্রচণ্ড মহিমায়, অর্থাৎ একটা একটা আতঙ্কের মতো মতো বিষয়ের বা একটা আতঙ্কের প্রচণ্ড মহিমায়, মানে আতঙ্কের গুণে বলতে পারি আমরা, ঠিক আছে, বা আতঙ্কের গৌরবে, তাণ্ডবের দুন্দুবি নিনাদে। দুন্দুবি হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, দামামা, যেটা যুদ্ধের সময় বাজানো হয়। তো সেই দুন্দুবির নিনাদে, দুন্দুবির শব্দে, নিনাদ মানে শব্দে বা গর্জনে বলতে পারি আমরা। প্রচণ্ড শব্দ যখন হয় তখন সেটাকে বলা হয় নিনাদ। তাহলে দুন্দুবির আওয়াজে নিজেকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় আফ্রিকা চাইছিল শঙ্কাকে হার মানাতে। বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। তাহলে উপরে দুটি স্তবকে আমরা আফ্রিকা কিভাবে জন্ম নিল এবং কিভাবে আফ্রিকা তৈরি হয়ে উঠছে সেইটুকু জিনিসই আমরা পড়লাম। এই তৃতীয় স্তবকে আমরা পড়ব যে আফ্রিকার উপরে সমকালীন সাম্রাজ্যবাদী শাসক গোষ্ঠীর যে অত্যাচার, সেই অত্যাচারের কথা আমরা এই স্তবকে পড়ব। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। হায় ছায়াবৃতা, হায় ছায়াবৃতা মানে হলো আফ্রিকা ঘন অরণ্যের দেশ, সেখানে প্রচুর গাছপালা ছিল, সেই গাছপালার বড় বড় পাতা ডালপালা দ্বারা আফ্রিকা ঢাকা ছিল, অর্থাৎ ছায়া দ্বারা আবৃত ছিল, সেই জন্য বলা হচ্ছে ছায়াবৃতা। কালো ঘোমটার নিচে, কালো ঘোমটা মানে ওই যে বড় বড় পাতার যে যেটা ঘোমটা সৃষ্টি হয়েছিল বা একটা চাঁদার মতো সৃষ্টি হয়েছিল, চাঁদোয়া, সেটাকে বলা হচ্ছে কালো ঘোমটা। অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে, অর্থাৎ সবাই উপেক্ষা করতো আফ্রিকাকে একটা জঙ্গলময় দেশ বলে, সেই জন্য বলছে তোমার মানব রূপটা অপরিচিত ছিল পৃথিবীবাসীর কাছে। এলো ওরা, অর্থাৎ এখানে সাম্রাজ্যবাদী শ্বেতাঙ্গ শাসক গোষ্ঠীটা চলে এলো লোহার হাত কড়ি নিয়ে। তাহলে ওরা লোহার হাত কড়ি নিয়ে এসেছিল, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, অর্থাৎ যে মানুষরা এসেছিল সেই মানুষদের নখ কেমন ছিল না, আফ্রিকার জঙ্গলে থাকা নেকড়ে বাঘের চেয়েও ভয়ঙ্কর ছিল তাদের নখ। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, অর্থাৎ আফ্রিকার জঙ্গলে তো সূর্যের আলো পৌঁছায় না, তো সেই সূর্যের আলো না পৌঁছানো জায়গাটা যতটা অন্ধকার, এই শ্বেতাঙ্গরা ছিল তার চেয়েও বেশি অন্ধকার, অন্ধ, তার চেয়েও বেশি অন্ধ, অর্থাৎ তাদের জ্ঞান বোধ মনুষ্যত্ব বোধ কিছুই ছিল না। এখানে অন্ধ মানে চোখের অন্ধ নয়, জ্ঞানের অন্ধ। সভ্যের বর্বর লোভ, অর্থাৎ তারা ছিল সভ্য এবং শ্বেতাঙ্গ, সেই সভ্যদের বর্বর লোভ, তাদের সাম্রাজ্যবাদী লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তাদের লোভের কারণেই তাদের মধ্যেকার বা তাদের স্বভাবের মধ্যে থাকা যে অমানুষতা, সেই অমানুষতার নগ্ন হলো, অর্থাৎ প্রকাশিত হলো, তাদের অমানবিক গুণটা প্রকাশিত হয়ে উঠল তোমার ভাষাহীন ক্রন্দনে, বাষ্পাকুল অরণ্য পথে, তোমার ভাষাহীন ক্রন্দনে, অর্থাৎ আফ্রিকার ক্রন্দনকে কবি বলছেন যে ভাষাহীন ক্রন্দন, সেখানে কোনো ভাষা নেই, আফ্রিকা তো মানুষ নয় জঙ্গলটা যে তার ভাষা থাকবে। বাষ্পাকুল অরণ্য পথে, পঙ্কিল হলো ধুলি, অর্থাৎ যে ধুলো ছিল সেই ধুলো পাকে পরিণত হলো। কিভাবে হলো? তোমার রক্তে অশ্রুতে মিশে, রক্ত এবং অশ্রু মিশ্রিত হয়ে ধুলো, যে ধুলোবালি ছিল সেগুলো পঙ্কিল অর্থাৎ পাকে পরিণত হলো। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায়, দস্যুদের পায়ে ছিল কাঁটা মারা জুতো, সেই জুতোর তলায় গিয়েছিল বিভৎস কাদার বিন্ড। কিসের কাদা? রক্ত এবং অশ্রু সহযোগে মিশ্রিত যে ধুলি, সেই ধুলি থেকে, সেই মিশ্রণের ফলে সৃষ্টি হওয়া যে পাক, সেই পাকের কাদা ছিল তাদের জুতো মারা, কাঁটা মারা জুতোর তলায়।
চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এবং এইভাবেই এইভাবেই আফ্রিকার উপরে প্রচণ্ডতম অত্যাচার করে তারা নিজেদের কলঙ্কের ছাপ রেখে গিয়েছিল, তারা চিরচিহ্ন দিয়ে গিয়েছিল আফ্রিকার অপমানিত ইতিহাসে। অর্থাৎ যখন আফ্রিকার অপমানিত ইতিহাস নিয়ে কোনো কোনো বইপত্র লেখা হবে, যখন আফ্রিকার অপমানিত ইতিহাস নিয়ে কোনো বইপত্র লেখা হবে, সেই বইয়ে তাদের কথাও লেখা থাকবে। কাদের না? শ্বেতাঙ্গ সাম্রাজ্যবাদী লোভী বর্বর শাসকদের কথা। আসছি পরের স্তবক। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। এই সময় ওই শ্বেতাঙ্গদের পাড়ায় পাড়ায় বা মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। অর্থাৎ তারা এক দেশের উপরে এই ধরনের বর্বর অত্যাচার করে চলেছে, কিন্তু তারা সুখেই আছে, তাদের 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 পাড়ায় পাড়ায় শান্তি বজায় আছে। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। সেখানে শিশুরা মায়ের কোলে খেলছিল। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। অর্থাৎ সব মিলেমিশে বলা যায় যে তারা কিন্তু শান্তিতেই ছিল। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। যারা কবি তারা সুন্দরের আরাধনা করছিলেন। কবিদের কাজেই হচ্ছে এটা, সুন্দরের আরাধনা করা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, পশ্চিম দিগন্তে অর্থাৎ পশ্চিম আকাশে প্রদোষকালে সন্ধ্যার সময় ঝঞ্ঝা বাতাসে, ঝড় বাতাসে যখন রুদ্ধশ্বাসের মতো পরিস্থিতি, সেই সময় গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এলো পশুরা বেরিয়ে এলো। কোথা থেকে? গুপ্ত গহ্বর, অর্থাৎ যে গোপন গুহায় তারা ছিল, সেই গোপন গুহা থেকে তারা বেরিয়ে এলো। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। তাদের যে অশুভ ধ্বনি, সেই অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। অর্থাৎ এই সাম্রাজ্যবাদী শাসক গোষ্ঠীর অশুভ ধ্বনিতে সমাজ এবং সভ্যতার অন্তিম কাল ঘোষণা করেছিল। কবি বলছেন, এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। এই যে আগত সন্ধ্যা, আসন্ন মানে আগত সন্ধ্যা, এই আগত সন্ধ্যার শেষ রশ্মিপাতে অর্থাৎ শেষ আলোর সময়টুকু এসো দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। এখানে মানহারা মানবী বলা হয়েছে আফ্রিকাকে, কেননা আফ্রিকার উপরে প্রচণ্ডতম অত্যাচার শাসন হয়েছে। বলো ক্ষমা করো, অর্থাৎ ক্ষমা চাইতে বলেছেন। যুগান্তরের কবিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ক্ষমা চাইতে। কার কাছে? মানহারা মানবী আফ্রিকার কাছে। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। অর্থাৎ তোমার সভ্যতার মানুষেরা অনেক হিংস্র প্রলাপ করেছে, অনেক হিংসাত্মক কার্যাবলী করেছে। সেই হিংসাত্মক কার্যাবলীর মধ্যে এটাই হবে তোমার পুণ্যবাণী। কোনটা? না, ক্ষমা চাওয়াটা। এই যে ক্ষমা করো, এই ক্ষমা চাওয়াটা যুগান্তরের কবিকে তিনি ক্ষমা চাইতে বলেছেন, এবং এটাই হবে হিংস্র প্রলাপের মধ্যে তাদের সভ্যতার শেষ পুণ্যবাণী। নমস্কার, আজকের আলোচনা এখানেই শেষ করলাম।